প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় বছর থেকে তোমাদের পাঠদান করছিলাম। এই করোনাকালীন সময়ে অনলাইনের মাধ্যমে। তো আমি তোমাদের অষ্টম অধ্যায় আলোচনা করছিলাম। গত ক্লাসে অষ্টম অধ্যায় শুরু করছিলাম মজুত পণ্যের হিসাব রাখুন পদ্ধতি। মজুত পণ্যের হিসাব রাখুন পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম। তো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পর্ব। মজুত পণ্যের হিসাব রক্ষণ মজুত পণ্যের হিসাব রাখুন পদ্ধতি, এই চ্যাপ্টারে আলোচনা করছিলাম। তো আমি আজকে মজুত পণ্য মূল্যায়নের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করব। মজুত পণ্যের মূল্যায়নের পদ্ধতির বিবেচ্য বিষয়সমূহ। তো এখানে সাধারণত পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে হিসাবকালের শেষ দিনে বাস্তব গণনার সাথে কি আমাদের মিলে দেখতে হয়। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে হিসাবকালের শেষ দিনে বাস্তব গণনার সাথে আমাদের মিলে দেখতে হয় যে পণ্য গুদামে এবং বিক্রয় কেন্দ্রে আমাদের ফিজিক্যালি কত আছে এবং আমাদের হিসাবে কত চাচ্ছে। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টস কত চাই আর ফিজিক্যালি কত আছে, এটা আমরা কি করি, আমরা হিসাবকালের শেষ দিনে আমরা এটা মিলিয়ে দেখি, তাই না? কালান্তিক মজুত পদ্ধতিতে আমরা শেষ দিনেই মজুত পণ্যের হিসাব করে থাকি। আর নিত্য মজুত পদ্ধতিতে কি করি, আমরা প্রতিদিনের মজুদের পরিমাণ এবং মূল্য প্রতিদিনই নির্ণয় করে থাকি। তো এখানে আমাদের কিছু বিবেচ্য বিষয় থাকে, যেমন গুদামে বা দোকানে মজুত পণ্য, অর্থাৎ আমরা যখন বছরের শেষ দিনে যে পরিমাণ পণ্য আমাদের অবিক্রিত থাকে, অর্থাৎ বছরের শেষ দিন বলতে আমরা এখানে হিসাবকালের শেষ দিন বুঝছি। হিসাবকালের শেষ দিনে আমাদের গুদাম প্লাস দোকান, এখানে এই দুই জায়গায় মিলে আমাদের যে পরিমাণ পণ্য অবিক্রিত থাকলো সেটা একটা মূল্যায়ন করা হয়। অর্থাৎ সেটা কিভাবে মূল্যায়ন করি আমরা? প্রথমত আমরা এককের পরিমাণ বের করি। এককের সাথে আমাদের একক প্রতি মূল্য দ্বারা গুণ করলে আমাদের উক্ত পণ্যের মোট মূল্য আমি নির্ণয় করতে পারি। তবে এটা যখন আমরা মূল্যায়ন করব তখন খেয়াল রাখতে হবে যে আমাদের কারবারে যে সমস্ত সম্পদ আছে সেই সম্পদগুলা যেন অসতর্কতার কারণে আমাদের এই মজুত পণ্যের অন্তর্ভুক্ত না হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা মজুত পণ্য যখন মূল্যায়ন করবো তখন বিক্রয়ের উদ্দেশ্যে যে সমস্ত পণ্য আমরা ক্রয় করেছি শুধু সেইগুলোই আমাদের মজুত পণ্যের মূল্যায়নের অন্তর্ভুক্ত হবে। অন্য কোনো সম্পদ মজুত পণ্য মূল্যায়নের সাথে অন্তর্ভুক্ত হবে না। এরপরে আসি আমরা চালানি কারবারের পেতে পণ্য। আমরা পণ্য বিক্রি করার সময় অনেক সময় আমরা প্রতিনিধি নিয়োজিত থাকি। বিভিন্ন জেলা পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ে আমরা প্রতিনিধি নিয়োগ দিই। এই প্রতিনিধির কাছে আমরা পণ্য প্রেরণ করে থাকি। এই প্রতিনিধি নিকট যে পণ্যটা অবিক্রিত রয়ে যায় সেটা কিন্তু আমাদের মজুত পণ্যের অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে কি আমাদের হিসাবকাল শেষে কোনো প্রতিনিধির নিকট কি পরিমাণ অবিক্রিত পণ্য রয়েছে সেই পণ্যগুলো আমাদের মজুত পণ্য অন্তর্ভুক্ত। এরপর আসি বিক্রয় অথবা ফেরত সাথে বিক্রয়।
বিক্রয় অথবা ফেরত হতে বিক্রয়, অর্থাৎ একটা পণ্য আমরা বিক্রি করেছি, কিন্তু যে যে ক্রেতা পণ্যটা ক্রয় করেছে তার সাথে আমরা একটা চুক্তিতে গেছি যে সে পণ্য উক্ত ক্রেতা যদি পণ্য বিক্রি করতে পারে তাহলে আমাদের টাকা দিয়ে দেবে, আর যদি বিক্রি করতে না পারে তাহলে পণ্য আমাদের পণ্যটা আমাদের ফেরত দিতে হবে। সেই ক্ষেত্রে ক্রেতার সাথে আমাদের একটা চুক্তি থাকে একটা নির্দিষ্ট সময়কাল পর। তো হিসাবকালের শেষে যদি সেই পণ্যটা অবিকৃত রয়ে যায়, হিসাবকালের শেষে যদি ওই ক্রেতার কাছে ওই পণ্যটা অবিকৃত রয়ে যায়, তখন সেটা আমাদেরকে অবশ্যই মূল পণ্য অন্তর্ভুক্ত করতে হয়। আমরা যখন উল্লেখ্য, আমরা যখন পণ্য বিক্রি অথবা ফেরত সাথে পণ্য বিক্রি করি তখন অবশ্যই সেটা আমাদের কি বাকিতে বিক্রয় করতে হয়। অর্থাৎ বাকিতে পণ্য বিক্রি করলে আমাদের কি হয়, প্রাপ্য হিসাব ডেবিট করি আমরা আর বিক্রয় হিসাব ক্রেডিট করি। তো এরপর আসে আমরা ধারে সরবরাহকৃত পণ্য। ধারে সরবরাহকৃত পণ্য অনেক সময় ব্যবসায়ী অন্য ব্যবসায়ী এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর নিকট পণ্য আপাতত ধারে বিক্রি করে থাকে, আপাতত ধারে বিক্রি করে থাকে। এরূপ এরূপ কোনো পণ্য এরূপ কোনো পণ্য ও এরূপ কোনো পণ্য অপর ব্যবসায়ীর নিকট যদি অবিকৃত অবস্থা থাকে তাহলে সেটা আমাদের সমাপনী মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এরপর আছে আমাদের আটককৃত পণ্য। আটককৃত পণ্য কাস্টমস বা সরকার কোনো পণ্য গুদামে আটক করলে, হ্যাঁ, এবং উক্ত পণ্য ইতিপূর্বে হিসাবভুক্ত হয়ে থাকলে তার ক্রয় মূল্য আটককৃত মূল পণ্য শিরোনামে সমাপনী মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ একটা পণ্য কাস্টমস কিংবা সরকার আটক করলো, আমাদের গোডাউন থেকে আটক করলো, কিন্তু আমাদের সমাপনী মূল পণ্যের সাথে অন্তর্ভুক্ত নেই, সেক্ষেত্রে কি করতে হবে, এটা আমাদের সমাপনী মূল্যের অন্তর্ভুক্ত করতে হবে, পুরো মূল্যে অন্তর্ভুক্ত করতে হবে। এরপর পণ্য ফেরত। কোনো ক্রয়কৃত পণ্য যদি আমরা ফেরত প্রদান করে থাকি তাহলে কি কোনো ক্রয়কৃত পণ্য যদি আমরা ফেরত প্রদান করি তাহলে কি সমাপনীর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে? থাকবে না। আবার বিক্রয়কৃত পণ্য যদি আমরা ফেরত পাই তাহলে সেই ক্ষেত্রে কি যদি সমাপনীর মধ্যে অন্তর্ভুক্ত না করে থাকি তাহলে সেটা আমাদেরকে সমাপনীর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। দুর্ঘটনায় বিনষ্ট পণ্য। দুর্ঘটনায় যেসব পণ্য বিক্রয় উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে, যেসব পণ্য বিক্রয় উদ্দেশ্যে আমরা ক্রয় করেছি কিন্তু যে কোনো কারণবশত দুর্ঘটনায় পতিত হয়েছে, দুর্ঘটনায় পতিত হয়ে পণ্যটা বিনষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে সমাপনী মূল্যে যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে তাহলে সমাপনী মূল্যে সেটা অন্তর্ভুক্ত হবে না, সেটা সমাপনী মূল্যের অন্তর্ভুক্ত করা যাবে না। এরপর আসে আমরা বিন কার্ড। বিন কার্ড উৎপাদন ব্যয়ের প্রধান ও মৌলিক উপাদান কি? কাঁচামাল, তাই না? প্রধান এবং মৌলিক উপাদান আছে উৎপাদনের, প্রধান এবং মৌলিক উপাদান আছে কাঁচামাল। কাঁচামাল ছাড়া কিন্তু কোনো পণ্য আমরা উৎপাদন করতে পারি না। তো এই পণ্য তৈরি আরম্ভ করার পূর্বে পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল ক্রয় করে গুদামে আমাদের সংরক্ষণ করতে হয়, তাই না? এই গুদাম থেকে কাঁচামাল কারখানায় প্রেরণ করা হয়। উৎপাদন কেন্দ্রে গুদামে দৈনন্দিন কাঁচামাল আগমন ও নির্গমন হয়। আমাদের যেখানে কাঁচামাল সংরক্ষণ করা হয় সেখানে কি আমরা ক্রয় করলে কি আগমন হয়, আবার এখান থেকে যদি কারখানায় পণ্য উৎপাদন হয় কারখানায়, আমাদের গুদাম থেকে কারখানা যখন পণ্য প্রেরণ করি তখন কি নির্গমন হয়। তাহলে এই যে আগমন এবং নির্গমন অর্থাৎ তারিখ আমাদের কি থাকবে, পণ্যের যে তাক থাকবে, পণ্য সংরক্ষণের যে রাখা যে তাক থাকবে, তাকে তারিখ, প্রাপ্তি, নির্গমন এবং উদ্বৃত্ত সব উদ্বৃত্ত সম্বলিত একটা বিবরণ পত্র, সেটাকে আমরা বিন কার্ড বলে থাকি। এখানে পণ্যের মূল্য থাকে না, এখানে বিন কার্ডে পণ্যের মূল্য লেখা থাকে না, ঠিক আছে, শুধু পরিমাণ লেখা থাকে। এবার আসে আমরা মাল খতিয়ান।
উৎপাদনকারী প্রতিষ্ঠান গুদামে রক্ষিত প্রত্যেক প্রকার মালের জন্য আলাদা আলাদা ভাবে যে খতিয়ান সংরক্ষণ করা হয় তাকে আমরা মাল খতিয়ান বলি। অর্থাৎ আমরা পণ্য উৎপাদন করছি, উৎপাদন করার পর কি আছে, আমরা পণ্য উৎপাদন করছি কিংবা পণ্য ক্রয় করছি, বিভিন্ন রকমের পণ্য উৎপাদন করি, বিভিন্ন রকমের পণ্য আমরা ক্রয় করি এবং একটা নির্দিষ্ট স্থানে কিন্তু আমরা উক্ত পণ্য রাখি, সংরক্ষণ করি। তো সেখানে কি করতে হয়, সেখানে সেই যেই তাকে আমরা ওই পণ্য রাখি সেই তাকে মালের বিবরণ সম্বলিত তারিখ, প্রাপ্তি, হ্যাঁ, দর এবং উদ্বৃত্ত এবং এর এই সম্বলিত একটা বিবরণ পত্র থাকে এবং উল্লেখ্য এখানে কিন্তু পণ্যের মূল্যও নির্ণয় করা হয়। কিন্তু আমরা আগে আমরা বিন কার্ড বললাম, সেই বিন কার্ডে কিন্তু পণ্যের মূল্য থাকে না। হ্যাঁ, বিন কার্ডে কিন্তু পণ্যের মূল্য থাকে না, শুধু পরিমাণই থাকে। কিন্তু এইখানে যেটা মাল খতিয়ান, সেই মাল খতিয়ানে পণ্যের পরিমাণও থাকে আবার পণ্যের মূল্যও থাকে। অর্থাৎ কি পরিমাণ পণ্য আমাদের উৎপাদিত হলো কিংবা কি পরিমাণ পণ্য আমরা ক্রয় করলাম, সেটার ফলে আমাদের কি স্টক বৃদ্ধি পায়। স্টক বৃদ্ধি পেয়ে আমাদের স্টকের মূল্য কত টাকা দাঁড়ালো সেটা আমরা দেখতে পাই। আবার পণ্য নির্গমন হয়ে গেল, নির্গমন হওয়ার পরে আমাদের কি পরিমাণ স্টক আমাদের থাকলো সেটাও কিন্তু আমরা এই মাল খতিয়ানের মাধ্যমে আমরা জানতে পারি। তো এখানে একটা মাল খতিয়ানের একটা ছক আমি দেখাই। মাল খতিয়ানের একটা ছক, মাল খতিয়ানের ছক এটা কি তারিখ, তাই না? এরপরে আমরা লিখতে পারি কি বিবরণ, একটা ঘর দিতে পারি বিবরণ, তারিখ বিবরণ। আর এখানে তিনটে ঘর থাকবো, 1 2 3। এই ঘরটার নাম হবে কি প্রাপ্তি, এটা হবে কি ইস্যু, আর এটা ঘটনা হবে উদ্বৃত্ত। এখানে তিনটা ঘর হবে, পরিমাণ, দর, এখানে পরিমাণ, দর, এখানে পরিমাণ, দর, পরিমাণ, দর, টাকা, তাই না? প্রথম আমাদের কি প্রাপ্তি, প্রাপ্তি লিখে আমরা অবজেক্ট কি করতে পারি, এখানে একটা অবজেক্ট দিয়ে আমরা গুণমান লিখতে পারি। অর্থাৎ কি পরিমাণ মাল আমরা গ্রহণ করছি সেটা। ইস্যুর অবজেক্টে কি লিখতে পারি আমরা, নির্গমন। তার উদ্বৃত্ত আমার নাম কি হয়, যে এটা মাল খতিয়ানের ছক, এটা মাল খতিয়ানের ছক। এখানে আমরা একটা উদাহরণ দিই। 2020 সাল জানুয়ারি মাসের 1 তারিখে আমরা পণ্য ক্রয় করলাম। পণ্য ক্রয় করলাম কিংবা কাঁচামাল ক্রয় করলাম, কাঁচামাল বা পণ্য ক্রয় করলাম, কত 500 এখন পণ্য ক্রয় করলাম, 5 টাকা দর, 5 টাকা দর কত হয় আমাদের 2500 টাকা। এটা আমাদের ইস্যুতে কিন্তু হবে না, একবার আমরা যাবো কোথায়, ব্যালেন্সের ঘরে যাবো, উদ্বৃত্তের ঘরে যাবো। উদ্বৃত্ত আমাদের কত 5, উদ্বৃত্তের পরিমাণ হবে কত 500, দরে হবে কত 5 টাকা, আর টাকা হবে 2500 টাকা। এখন এখান থেকে যদি আমরা কিছু পরিমাণ মাল আমরা ইস্যু করি, কিছু পরিমাণ মাল যদি ইস্যু করি জানুয়ারির 5 তারিখে আমরা ইস্যু করি, কারখানায় ইস্যু করলাম কিংবা আমরা বিক্রি করলাম।
কত একক? 300 একক। 10 হলে কত করে? 5 টাকা। আর 3 পাঁচা 15 টাকা। তাহলে আমাদের হিসাব কত হলো? আগে ছিল আমাদের 500 একক ছিল আমাদের জে, সেখান থেকে 300 একক আমাদের নির্গমন কিংবা ইস্যু করা। তা আমাদের হিসাবে থাকলো 200 একক। 5 টাকা ধরে কত টাকা হয়? 1000। এটা আছে আমাদের হিসাবের মাল রইলো। আবার যদি আর টাইম করি, আবার যদি আমরা জানুয়ারি 7 তারিখে যদি আবার ক্রয় করি, আবার যদি আমরা ক্রয় করি, ধরে নিই আমরা 700 একক ক্রয় করলাম 6 টাকা ধরে, 6 টাকা কত? 4200 টাকা। তাহলে আমাদের হিসাব কত গেল? আগে ছিল 500, এই 200 ছিল, আর এই 700, 200 রয়ে যাক, 205 টাকা করে 1000 টাকা হয়ে গেল। আর নতুন করে কত আসলো? আমাদের 700 একক 6 টাকা ধরে 4200 টাকা। এটা এবার আসি আমরা গুদাম থেকে নির্গমন মালের মূল্য নির্ধারণ করতে। এই যে গুদাম থেকে আমাদের মাল নির্গমন অর্থাৎ বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ ইস্যু করছি, এই ইস্যুকৃত মালের মূল্য কিভাবে নির্ণয় করবো সেই পদ্ধতিতে আসে। অর্থাৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদিত পণ্যের ব্যবহৃত মালের হিসাব না রাখলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় ও পরিমাণ জানা সম্ভব নয়। আমরা যদি এই হিসাবটা না রাখি, তাহলে আমাদের কি পরিমাণ কাঁচামাল ব্যয় হচ্ছে, কি পরিমাণ কাঁচামাল আমাদের কারখানায় ব্যয় হচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা জানতে পারবো না। এই জন্য আমাদের হিসাব রাখাটা খুবই জরুরি। বিনকার থেকে যখন গুদামে বিন কার্ডের মাধ্যমে গুদাম থেকে যখন পণ্য ইস্যু করা হয়, তখন মালের পরিমাণ জানতে পারি যে আমরা কি পরিমাণ মাল আমরা গুদাম থেকে কারখানায় পাঠালাম। আর মাল খতিয়ানের মাধ্যমে আমরা জানতে পারি কি পরিমাণ মাল আমরা গুদাম থেকে কারখানায় পাঠালাম, ওর মূল্য কত, সেটাও আমরা জানতে পারি। এইটা নির্ণয় করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে। আমরা 3টা পদ্ধতি নিয়ে আলোচনা করতে পারি। প্রথমে আসি আগের মাল আগে ছাড়া পদ্ধতি। আগের মাল আগে ছাড়া পদ্ধতি, কিংবা আগে আসলে আগে যাবে, কথা আছে না, আগে আসলে আগে যাবে, সেই পদ্ধতি। অর্থাৎ ইংরেজিতে বলে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে সে আগে যাবে। এই সংক্ষিপ্ত বলে ফিফো, FIFO। কি বলে এটা? ফিফো বলে, FIFO, ফিফো। তো ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আসলে আগে যাওয়া পদ্ধতি, কিংবা আগের মাল আগে ছাড়া পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে যখন আমরা মূল পণ্যের মূল্যায়ন করে থাকি, তখন কি করি? তখন যে মালটা আমরা আগে আসবে, আমরা যে মালটা আগে ক্রয় করবো, সেই মালটা আমরা আগে কারখানায় ইস্যু করবো, কিংবা আগে বিক্রি করবো। সাধারণত পচনশীল যে সমস্ত দ্রব্য থাকে, সেই সমস্ত দ্রব্য আমরা এই পদ্ধতি ব্যবহার করে থাকি, কিংবা ওষুধ শিল্পেও আমরা এই পদ্ধতি ব্যবহার করে থাকি, কারণ ওখানে একটা এক্সপায়ারি ডেটের ব্যাপার থাকে। আবার মানে পচনশীল দ্রব্য আগের মাল আগে না বিক্রি করতে পচে যাবে, এই কারণে আমরা এই পদ্ধতি ওখানে ব্যবহার করে থাকি। তাহলে আমাদের আগে ভাবতে হবে কি, আগে আমাদের যদি কোনো প্রারম্ভিক মজুদ থেকে থাকে, তাহলে যে প্রারম্ভিক মজুদটা আমরা আগে ইস্যু করব। তারপরে যে ক্রয়টা প্রারম্ভিক মজুদ ইস্যু করা হয়ে গেলে, তারপরে যে ক্রয়টা করে থাকি আমরা, সেক্ষেত্রে সেই ক্রয়টাকে ইস্যু করবো। সেটাকে আমরা এখানে দেখাচ্ছিলাম যে আমাদের প্রথমত পণ্য ক্রয় করছিলাম 500 একক, ক্রয় করছিলাম, আমাদের ব্যালেন্সের কথা ছিল 500 একক ছিল। পরবর্তীতে আমরা ইস্যু করছি 300 একক, 5 টাকা ধরে 1500। আমাদের হিসাবে ছিল কত? 200 একক 5 টাকা ধরে কত টাকা? 1000 টাকা। কিন্তু 7 তারিখে এসে আমরা আবার কি করছি? পণ্য ক্রয় করছি, 700 একক পণ্য ক্রয় করছি, 6 টাকা 4200 টাকা দাম ছিল। এখন আমাদের হিসাবে মাল আছে 2 রকম।
একটা 5 টাকা দরের মাল আছে 200 একক, আর 6 টাকা দরের মাল আছে কত একক 700 একক, তাই না? তাহলে 10 তারিখে যদি আমাদের বলে 10 তারিখে যদি আমাদের বলে যে আমরা 500 একক মাল কারখানায় ইস্যু করলাম, তাহলে আমরা কোন মালটা আমরা আগে ইস্যু করব? যেহেতু আমরা ফিফো পদ্ধতি অনুসরণ করছি ফিফো পদ্ধতি অনুসরণ করে কি আগের মালটা আগে আমাদের ইস্যু করতে হবে। তাহলে আমি এখানে দেখাই তোমাদের যে এখানে ইস্যু লিখলাম, কারখানায় ইস্যু, আগের মাল কত আছে আমাদের 200 একক আছে, আগের মাল 200 একক আছে, কত টাকা ধরে 5 টাকা ধরে, কত টাকা হয় 1000 টাকা। আগের মাল আছে 200 একক, 5 টাকা ধরে, কত টাকা 1000 টাকা। তাহলে আমাদের আগের মাল তো 500 নেই, কিন্তু আমরা ইস্যু করেছি তো 500, তাহলে আমাদের তো আরো 300 একক নতুন 300 একক মাল ইস্যু করতে। তাহলে এই 300 একক আমরা কি নতুন মাল থেকে ইস্যু করি। এই যে 6 টাকা দরের মাল 700 একক আছে, এখান থেকে আমরা 300 একক ইস্যু করি আমরা কত 300 একক 6 টাকা দরে 300 কত কত 318 টাকা। তাহলে আমাদের রইল কত, এই 200 একক তো চলে গেছে, এই 5 টাকা দরের মাল 200 একক আর নেই, ইস্যু আর নেই। 6 টাকা দরের মাল 700 একক ছিল, সেখান থেকে আমরা 300 একক ইস্যু করেছি। তাহলে কত একক আমাদের 400 একক থাকলো, 400 একক 6 টাকা দরে 424 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এটা করলাম বলতে ফিফো পদ্ধতি করলাম, আগের মাল আগে যাওয়া পদ্ধতি। আর কত তারিখ করি আমরা 10 তারিখের পরে আমরা যদি 12 তারিখে আবার ক্রয় করি, 12 তারিখে ক্রয় করলাম, 12 তারিখে আমরা 1000 একক পণ্য ক্রয় করলাম, হ্যাঁ 5 টাকা দরে, কত টাকা আমাদের মূল্য 5000 টাকা হবে। এই স্টকে আমাদের আর কত ছিল 400 ছিল, 6 টাকা দরে, আর সব 2400 টাকা ছিল। আর নতুন করে আমরা ক্রয় করলাম কত 1000 একক, 1000 একক 5 টাকা দরে, কত 5000 টাকা। আমাদের স্টকে এই মালটা রয়েছে, 400 একক 2400 টাকা, আর 1000 একক 5000 টাকা। এখন যদি আমরা আবার ইস্যু করি জানুয়ারির 15 তারিখে যদি ইস্যু করি, আমরা জানুয়ারির 15 তারিখে আমরা যদি ইস্যু করি, কত ইস্যু করা যায় আমাদের 800 একক ইস্যু করি, কত একক আমরা যদি 800 একক ইস্যু করি, তাহলে আমাদের কি আগের মাল আগে শেষ করতে হবে কিন্তু, তাই না? আমি কিন্তু বারবার বলছি যে আগের মাল আগে যাওয়া পদ্ধতি। তাহলে এইখানে দুই ধরনের মাল আছে, একটা 5 টাকা দরের মাল আছে 1000 একক, আর 6 টাকা দরের মাল আছে আমাদের 400 একক। তাহলে এখানে আমরা কোন ধরনের মালটা আগে দিব, হ্যাঁ কোন মালটা আমরা আগে ইস্যু করব? যেহেতু পদ্ধতিটা ফিফো আগে আসলে আগে যাবে, তাহলে এখানে আগে এসেছে কোন মালটা, আগে এসেছে 6 টাকা দরের মাল, আমাদের ইস্যু করতে হবে কত হবে 800 একক। সেখান থেকে আমাদের 6 টাকা দরের মাল আছে কত 400 একক আছে, এই 400 একক আমরা ইস্যু করব 400 একক কত টাকা করে 6 টাকা দরে, 400 কত 2400 টাকা, 2400 টাকা, তাই না? তো আমাদের আরো 400 একক দরকার, এই আর 400 একক দরকার পাবো, আর 400 একক আমরা এই পরের মাল থেকে আর 400 একক নিব। এখানে 1000 একক আছে না, এই 1000 থেকে আর 400 একক মিলে আমাদের তো 800 এলো না, এই দুইটা মিলে আমাদের কিন্তু 800 এলো। এটা কত 5 টাকা দিয়ে 4 5 20 2000 টাকা। তাহলে এখন আমাদের উদ্বৃত্ত কিংবা যে দিনের সময় দেখতেছি কি 6 টাকা দরের মাল কিন্তু আমাদের আর অবশিষ্ট নেই, 6 টাকা দরের মাল কিন্তু আমাদের সম্পূর্ণ আমাদের কি হয়েছে সম্পূর্ণ আমরা ইস্যু করে দিয়েছি। আর এই যে 5 টাকা দরের মাল 1000 একক ছিল, এই 1000 থেকে আমরা 400 একক আমরা ইস্যু করছি, 400 একক ইস্যু করছি, এই 400 একক আমাদের কি হবে চলে গেছে। তাহলে এখন আমাদের থাকছে কত একক 600 একক থাকছে। তাহলে আমাদের স্টক কত দেখবো আমরা 600 একক 5 টাকা দরে 5,3000 টাকা। তাহলে আমাদের স্টকে কত থাকছে, আমাদের স্টকে আমাদের মালের পরিমাণ আছে 600 একক, আর উদ্বৃত্ত আছে কত 300 একক। এখানে আমরা আর দুটো জিনিস নির্ণয় করতে পারি, এই যে সীমিত মাল, এই সীমিত মালের পরিমাণ কত, এই 300 আর 500 মানে 800
800 আর 1600, তাহলে আমাদের মোট ইস্যু হয়েছে কত? 1600 এখন। 1600 এখন আমাদের মোট ইস্যু হয়েছে। আর ইস্যুকৃত মালের মূল্য কত হচ্ছে আমাদের? 8 5 13 13 7 17 7 হাতে 1 4 5 6 7 8 8700। এখানে আমাদের মোট যখন যোগ করেছি দল কিন্তু যোগ করা যাবে না, দল যোগ করলে কিন্তু হবে না, দলটা ফাঁকা থাকে, দাম থাকে। আমাদের স্টক কত আছে তাহলে আমাদের 600 একক, তার মূল্য কত? 3000 টাকা। এখানে আমাদের এখানে আমরা মোট ক্রয় করেছি, আমরা মোট ক্রয় করেছি 5 12 12 1200 আর 1000 2200 একক, 2200 একক। মূল্য আছে 5,700, ওতে কিছু নেই, 5,900 2 11। আমরা মোট ক্রয় করেছি 2200 একক, আমাদের মালের মূল্য আছে 11,700 টাকা। আমরা ইস্যুকৃত মালের পরিমাণ 1600 একক, ইস্যুকৃত মালের মূল্য আছে 8,700 টাকা। স্টকে আমাদের আছে এখন 600 একক, যার মূল্য 3,000 টাকা। আশা করি কম বেশি সবাই বুঝতে পেরেছো। আজকে পর্যন্ত, আগামী ক্লাসে দেখা হবে। আজকে আল্লাহ হাফেজ।